ইউনূসকে তারেক রহমানের চ্যালেঞ্জ, কে টিকবে? সম্মানের বিচারে, ক্ষমতার বিচারে, ফরেন অ্যাফেয়ার্সের বিচারে? জ্ঞান গরিমার কথা হাস্যরস্যের সৃষ্টি করে, এই কারণে সেটা আর বললাম না। তবে ইউনূসকে যে তারেক রহমান চ্যালেঞ্জ দিয়েছেন এটি 100% নিশ্চিত। ফ্যাক্ট হলো, তিনি কার হয়ে চ্যালেঞ্জ দিয়েছেন ইউনূসকে, কার পক্ষ থেকে? কর্মকাণ্ডে ডক্টর ইউনূসের প্রতিপক্ষ মনে হচ্ছে তারেক রহমানকে। কথা হলো, কার হয়ে তিনি এভাবে সামনে থেকে খেলছেন? শরীফ ওসমান হাদীকে দাউদ হত্যা করেছে, কিন্তু কার হয়ে, কার নির্দেশে, কার টাকায়, কার অর্থায়নে, কার পরিকল্পনায় দাউদ এটি করছে, সেটি কিন্তু একটা প্রশ্ন, এবং খুবই ভ্যালিড প্রশ্ন। একইভাবে তারেক রহমান শুধু শুধু ইউনূসের প্রতিপক্ষ বনে যাবেন? ইউনূসকে মান, সম্মান, ইজ্জত, ক্ষমতায় চ্যালেঞ্জ দিবেন? এটা প্রতিপাদ্য নয়। ডক্টর কনক সারোয়ার এ বিষয় নিয়ে একটি উপাত্ত আলোচনা করেছেন, স্কুল অফ থট যাকে বলা যেতে পারে। দেখেন, 1 নম্বর কথা হলো, হাসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অত্যন্ত রিয়াজ আহমেদের ছেলে, কিন্তু হ্যাঁ, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। রিয়াজ আহমেদের ছেলে হাসান এইচ মনসুর, সেই দক্ষ লোকের ছেলে। তিনি বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের রিজার্ভের পরিমাণ যখন মাত্র $14 বিলিয়ন, হাসিনা পালানোর পরে, সেই অবস্থায় তাকে গভর্নর করা হয়। তিনি সেই রিজার্ভকে 34-এ টেনে নিয়ে গিয়েছেন, অসাধারণ একটা বিষয়। এবং বাংলাদেশের যে দুর্বল ব্যাংকগুলোকে সমন্বয় করে গ্রাহকরা যেন টাকাটা পায়, সেজন্য এই ব্যাংকগুলোকে একত্রিত করেছেন, সমন্বিত ইসলামী ব্যাংক করেছেন। এস আলমের অর্থকে তিনি ফিরিয়ে এনে মানুষকে ফেরত দেবার ব্যবস্থা করেছেন। এটা তো ঋণের টাকা, মানুষের টাকা, তাই না? তার সম্পদগুলোকে বাজেয়াপ্তের আইনি উদ্যোগ নিয়েছেন তিনি। ব্রিটেনে সাইফুজ্জামানের 558টা বাড়ি, আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান, ভূমিমন্ত্রী, মনে আছে আপনাদের? 558টা বাড়ি। এটা পৃথিবীর আর কারোর আছে? সৌদি বাদশার আছে? একটা লোকের 558টা বাড়ি। এই তথ্য প্রমাণ বের করেছেন। ওই বাড়িগুলো বাংলাদেশ সরকার উদ্ধারের উদ্যোগ নিয়েছে এই হাসান এস মনসুরের উদ্যোগে। সেই হাসান এস মনসুরকে আওয়ামী লীগের লোক দ্বারা, বাংলাদেশ ব্যাংকের সিবিএ নেতা দ্বারা, মানে খুবই নিচু শ্রেণীর কর্মচারী দ্বারা অপমান করে ব্যাংক থেকে বের করেছেন তারেক রহমান। এটা কিন্তু ডক্টর ইউনূসকে একটা চ্যালেঞ্জ। দেখো ডক্টর ইউনূস, তুমি এস আলমকে অপদস্থ করতে চেয়েছো, এস আলমের টাকা উদ্ধার করতে চেয়েছো, জমি বাজেয়াপ্ত করতে চেয়েছো। এই ডক্টর ইউনূসের লোককে আমি অপমান করে সেটা দেখিয়ে দিলাম, ইউনূস ব্যর্থ, ইউনূসকে থ্রেট দিয়ে দিলাম। এটা হলো ইউনূসকে চ্যালেঞ্জ জানানো। তারপরে এই যে ওয়াকার, এই হাসান এস মনসুরের নামে 3 বার মিথ্যা কথা ছড়িয়েছে। একবার বলেছে কয়েকশো কোটি টাকা পাচার করেছে, তার মেয়ে লন্ডনে সেখানে খরচ করতেছে। আবার বলছে সেখানে বাড়ি কিনেছে, ক্লাব কিনেছে হাসান এস মনসুর। এখন সেটার প্রমাণ কোথায়? এখন তো সে পদে নাই, ইউনূসও নাই। 3টা মিথ্যা ছড়িয়েছে। আরেকটি মিথ্যা ছড়িয়েছে, হাসান এস মনসুরের অনেক বন্ধু বান্ধব আছে, তাদের টাকা পাচার করছে হাসান এস মনসুর। হাসান এস মনসুর বাইরের টাকা দেশে এনেছেন পরিষ্কারভাবে, বুঝতে পারছেন? এটা হলো ইউনূসকে চ্যালেঞ্জ, যে তোমার লোককে আমি ইনসাল্ট করে দিলাম, দৌড়ানি দিলাম। এরপরে তাজুল ইসলামকে সরানো হয়েছে। এখন দেখেন, তাজুল ইসলামের চাইতেও কি নতুন যাকে নিয়োগ দেয়া হয়েছে, মাহমুদ আমিন নাকি এমন একটা কিছু না, সে কি তাজুল ইসলামের চাইতে যোগ্য? এটা কি ডক্টর ইউনূসকে একটা চ্যালেঞ্জ? দেখো তোমার লোককে আমি সরাই দিলাম। তাহলে তারেক রহমান কার হয়ে এই চ্যালেঞ্জ দিচ্ছেন?
তারেক রহমান এর আগে কারা এই কাজগুলো চেয়েছেন? হাসান এস মনসুর পাচারকৃত অর্থ অনুসন্ধান না করুক, এটা কে চেয়েছে? ভারত চেয়েছে, আওয়ামী লীগ চেয়েছে, ওয়াকার চেয়েছে। কিন্তু হাসান এস মনসুর সেই কাজগুলো করেছেন। এস আলম চেয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচার না হোক, অপরাধী সেনাদের বিচার না হোক, এটা কে চেয়েছে? এটাকে ভণ্ডুল করতে কে চেয়েছে? ওয়াকার চেয়েছে, আওয়ামী লীগ চেয়েছে, ভারত চেয়েছে, অপরাধী সেনা সদস্যরা চেয়েছে। কিন্তু ইউনূসের এক কথা, এটা হতেই হবে। এই কারণে তাজুলকে সরাই দিয়ে সেই চ্যালেঞ্জটার প্রতিশোধ নিয়েছে তারেক রহমান। কার হয়ে? ভারতের হয়ে, আওয়ামী লীগের হয়ে, ওয়াকারের হয়ে, তাই না? এভাবেই ইউনূসকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে তারেক রহমান। এরপরে দেখেন আপনার গণভোট চাইছে আওয়ামী লীগ, চায় নাই। আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বিভিন্ন টেলিভিশন টকশোতে দেখেছেন, আওয়ামী লীগের সাংবাদিকরা, বাংলাদেশের সব সাংবাদিকই আওয়ামী লীগের, তারা চেয়েছে শুধুমাত্র গণভোটের পক্ষে অবস্থান নেয়ার জন্য 4জন মেধাবী সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এখন টিভির মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন, মাহমুদ রাকিব, আবদাল হোসেন, সিনিয়র আবদাল না, আরেকজন আবদাল আছে আমার দেশ পত্রিকায় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, সেই আবদাল না, তিনি আবদাল আহমেদ, আবদাল হোসেন। তো 4জন সাংবাদিককে, তাহলে বুঝেন এখন ক্ষমতা এসেই তারেক রহমান গণভোট থেকে সরে গেলেন। গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে কিন্তু সরে গিয়েছেন। সেই জিনিসটাই ডক্টর ইউনূসের প্রতি চ্যালেঞ্জ, কারণ ডক্টর ইউনূস সরাসরি গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বিলিভ ইট, মাইন্ড ইট, রিমেম্বার ইট। কারণ এই গণভোট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেয়া এবং আইসিটি চিফ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া, আবারও এটার প্রতিদান পেতেই হবে। এই পৃথিবীর একটা নিয়ম, প্রকৃতির নিয়ম ভাই। আপনাকে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। দেখেন, আমরা কি ভাবতাম, শেখ হাসিনাকে কেউ শাস্তি দেওয়ার নাই, শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। তা তো সত্যি। বিএনপি পারছে, পারে নাই। জামায়াত পারছে, পারে নাই। ছোট ছোট ছেলেমেয়েরা আন্দোলন করছে, সেই আন্দোলনে হাসিনা শুধু ক্ষমতা থেকে নামে নাই, পালিয়ে গিয়েছে। তার পুলিশ, তার আর্মি, তার বিমান বাহিনী, তার নৌবাহিনী, তার আনসার, তার হেলমেট বাহিনী, সন্ত্রাসী লীগ, কেউ তাকে রক্ষা করতে পারে নাই। এটা কি লীলা খেলা মনে হয় না আল্লাহর? প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহ দেয়, কোনো সন্দেহ নাই ভাই। এই পৃথিবীতে 2 নম্বরই কাজ করে কোনো লাভ নাই। আপনার কাছ থেকে হয় সমপরিমাণ চলে যাবে, আর নয়তো আরো বেশি চলে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজকে আপনি নিজে চালাক, অন্যকে ঠকালেন, 2জন এতিমকে ঠকালেন, একজন অসহায়কে ঠকালেন, কোনো সন্দেহ নাই আপনার সামনে আপনার সন্তান এভাবে ঠকে যাবে, অসহায় হয়ে যাবে, আপনি অসহায় হয়ে যাবেন, আপনার স্ত্রী অপদস্থ হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং 2 নম্বর পথে যাওয়ার কোনো অর্থ নাই। এই কারণে স্মরণ করাই দিলাম। সর্বশেষ যে ব্যাপারটা তারেক রহমান করছেন, আওয়ামী লীগের লোকদের অফিস খুলে দিচ্ছেন, তাদেরকে জামিন দিচ্ছেন। একটা আক্ষেপের হাসি ছাড়া তাদের জন্য আর কি করার আছে? আমরা দেখতে চাই তারেক রহমানের দিকে ডক্টর ইউনূসের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সেই বলটি কিভাবে ফিরে আসে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।